হ্যাঁ স্যার, আজকে আপনার কাছে যে জানার বিষয়টা হলো যে আমরা এখন প্রায় শুনতে পাই যে এটা তৃণমূলী কালচার। হ্যাঁ, তুই তৃণমূলী কালচার থেকে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা তুই এরকম করছিস কেন, এটা তৃণমূলদের, এটা তৃণমূলরা করে। এটা এই যে তৃণমূলী কালচার যে বিষয় বা যে ফান্ডাটা, এটা আসলে কি, বা তাদের কি ধারাটা, মানে এটা কোন ভাবে মানে তাদেরকে ব্যাখ্যায়িত করে? এটা কিভাবে বলবো তোমাদের, মানে আসলে এভাবে আসলে দেখা উচিত কিনা সেটা নিয়ে আমার একটা সংশয় আছে। তার কারণ মানুষের কালচার হয়, কমিউনিটির কালচার হয়, অঞ্চলের কালচার হয়, জীবিকার কালচার হয়, এবং কালচার জিনিসটা অনড় নয়, তোমরা জানো। সর্বদা নড়ছে চড়ছে, অন্য কালচারের সঙ্গে তার দেওয়া নেওয়া হচ্ছে, বিনিময় হচ্ছে। মানে আমাদের যে কালচারাল সাইনগুলো আছে সেগুলো তার তার মতো করে বদলায়। সেটা ভাষা হতে পারে, সেটা পোশাক হতে পারে, সেটা খাদ্যাভ্যাস হতে পারে। এইটা একটা ব্যাপার। এখন পলিটিক্যাল কালচার বলতে আমরা যেটা বুঝি, সেটার মধ্যে আমি এটাকে এভাবে দেখতে অভ্যস্ত যে সারা বিশ্ব জুড়ে পলিটিক্যাল কালচার মানে হলো, একটা হচ্ছে লেফট পলিটিক্যাল কালচার, একটা হচ্ছে রাইট উইং পলিটিক্যাল কালচার। এখন তৃণমূলী কালচার বলে যখন আমি কথাটা বলছি, প্রথমত আমাদের এইটা মানে পরিষ্কার করে নিতে হবে, দোজ হু আর দ্য ভোটার্স অফ তৃণমূল, তাদের কালচার কিন্তু তৃণমূলী কালচার নয়। ঠিক আছে? মানে মানুষ যে কি কারণে কাকে ভোট দেয়, এটার তার গোটা কালচারাল দায়িত্বটা সে নেবে না। বরং হয়তো তোমরা এটা জানতে চাইছো যে দল হিসেবে তৃণমূল এমন কি কি ধরনের সাইন তৈরি করে, যে সাইনগুলোর যে এই যে সিগনিফায়ার, সেটা যখন সিগনিফাইড একটা অবস্থার মধ্যে যায়, মানে একটা কিছু কে যখন আমি দেখি, যে কোনো একটা আর্টিফ্যাক্টকে যখন আমি দেখি, যখন আমি একটা কুকুর দেখি, আমি একটা বেড়াল দেখি, একটা ফুল দেখি, আমার প্রেমিকা দেখি, আমার প্রেমিকার শত্রুকে দেখি, সমস্ত কিছু আসলে আমার মগজে এসে একটা প্রতিক্রিয়া তৈরি করে। তো এইভাবে যে সাইনগুলো তৃণমূল তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিস মধ্যে তৈরি করে, সেখান থেকে জনমানুষে তার কি প্রতিক্রিয়া হয়। এখন প্রতিক্রিয়া যদি হয়, তাহলে অডিয়েন্সের জায়গা থেকে সমপ্রতিক্রিয়া হয় না। যে কারণে যে কোনো সিপিএম এরই ভোটার হোক, সিপিআইএমএল এরই ভোটার হোক, কংগ্রেসের ভোটার হোক, বিজেপির ভোটার হোক, তুমি যদি দেখো যে বিজেপি যে কালচারই দিক না কেন, বিজেপিকে যারা ভোট দিচ্ছে তাদের মধ্যে কিছু কমননেস আছে। আবার সকলেই কিন্তু একই রকমের কারণে বিজেপিকে ভোট দেয় না। বিজেপিকে যদিও বা দেয়, তৃণমূলকে কিন্তু মানুষ একই রকম কারণে ভোট দেয় না, বিভিন্ন কারণ থাকে। তাহলে একটা মিছিলে, সেটা বামপন্থী হতে পারে, ডানপন্থী হতে পারে, যে মানুষগুলো এই মিছিলটাতে হাঁটছেন, তারা কিন্তু একেবারে সেম এজেন্ডাতে কিন্তু ওই মিছিলে হাঁটেন না। সেখানে কিন্তু তার একটা ব্যক্তিগত জায়গা থাকে। এটা গেল একটা দিক। দ্বিতীয় কথা, আমরা যদি বলি তৃণমূলী দলের কি সংস্কৃতি, তাহলে তোমাকে যেটা বুঝতে হবে যে সামগ্রিকভাবে গোটা পৃথিবীতে একটা পলিটিক্যাল কালচারের জায়গা থেকে নৈতিকতার অবনমন হয়েছে। ফলে যেটা দাঁড়াচ্ছে যে পলিটিক্যাল ভ্যালুজ বলতে আমরা যা বুঝতাম, এটা সকলে বোঝেন। মানে যে ছেলে মাধ্যমিক পাশ করলো সেও বুঝতে পারে যে ভ্যালুজটা কমছে, অর্থাৎ নৈতিকতার মূল্য কমছে। আমরা একটা ইউটিলিটির জায়গায় যাচ্ছি, আমরা পথটাকে বেশি গুরুত্ব দিচ্ছি না, আমরা পথ পরিক্রমার যে আদর্শ সেটা নিয়ে কথা বলি না, যে আমি এই পথে এটা অর্জন করেছি, এখন এটা বলা হয় না তুমি অর্জন করতে পেরেছো কি পারোনি, বাই হুক অ্যান্ড ক্রুক। তো এইটা আমাদের পলিটিক্যাল অ্যাম্বিয়েন্সের মধ্যে এসে পৌঁছেছে, এবং সেটাকে আরো বেশি ট্রিগার্ড করেছে ভোট রাজনীতি। 5 বার যদি ভোট হয়, লোকসভা, বিধানসভা, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, স্কুল কলেজের ভোট, তাহলে কি দাঁড়ায়, আমার গোটা সিস্টেমটা ওই ভোট জেতা এবং ওই পাওয়ারটা অ্যাচিভ করার জন্য তৈরি হয়। ফলে বাকি বাকি যা আমি সাইন তৈরি করি মানুষকে অ্যাট্রাক্ট করবার জন্য, সেটার পেছনে আমার যে ধরনের ডমিনেন্স কাজ করে, সেটা হচ্ছে আমি ভোটে জিতবো। তো তাহলে এটা কিন্তু শুধু তৃণমূলের জন্য নয়, সবার জন্য। কিন্তু এইবার আমরা তৃণমূলী কালচারকে কিন্তু বাম কালচারের প্রতিস্পর্ধী হিসেবে যদি বোঝবার চেষ্টা করি, মানে দুটোর মধ্যে কি আলাদা, তাহলে তৃণমূলী কালচারের কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স তৈরি হতে পারে। তাহলে বাম কালচারে দেখবে যে অনেক বেশি নৈতিকতাকে গুরুত্ব দেওয়া হয়, ভ্যালুকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু তুমি দেখবে না যে নৈতিকতা নিয়ে তৃণমূলীরা বিশেষ কোনো কথা বলেন।
মানে কেন শতরূপ ঘোষ বলল যে নৈতিকতা ঠিকে কি আমরা একলা নিয়েছি, হুমায়ুন কবিরের সঙ্গে যখন মিট করলেন মোহাম্মদ সেলিম। তাহলে এই কথাটা কেন ও বলছে না, যখন সে প্র্যাগমেটিক জায়গাতে রাজনীতিটা করছে, ও বুঝতে পারছে যে মোহাম্মদ সেলিম যেটা করেছেন সেটা তো বাম রাজনীতির যে ক্লাসিক্যাল ঘরানা, সেখানে এই মানুষটার সঙ্গে সত্যিই কথা বলার জায়গা নেই। কিন্তু ভোট রাজনীতির যে হিসেব, মুর্শিদাবাদে মালদাতে যদি সেই প্রভাব বিস্তার করতে হয়, তাহলে দুজনই ভেবে দেখেছে যে যে ভোট ব্যাংক সংখ্যালঘুদের সেটা নড়েছে, এটা বোঝা যায়। এর আগের বছরের বা আগের ভোটের সময়কার যে সংখ্যালঘুদের ওপর যে ধরনের ডমিনেন্স ছিল তৃণমূলী পলিটিক্সের, তৃণমূল দলটার, সেই ডমিনেন্সটা কিন্তু নড়েছে, ভেঙেছে। এবং সেই ভাঙা ভোটটা কে ধরবে, যেখানে বিজেপি অত ইম্পর্টেন্ট নয়, কেননা মুসলিমরা অনেকটা বড় অংশ জুড়ে আছেন, সেই জায়গার থেকে তিনিও রেজিস্ট করতে পারছেন না এবং হুমায়ুন কবিরও রেজিস্ট করতে পারছেন না। এটা পুরোটাই হচ্ছে ভোট রাজনীতির জায়গার থেকে আসা। কিন্তু গড়ভাবে যেটা জানতে হবে যে এখনো পর্যন্ত বামপন্থীদের কাছে পলিটিক্যাল উইল, পলিটিক্যাল আইডিওলজি, পলিটিক্যাল নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের অসীম গুরুত্ব। তুমি কিন্তু অনুব্রত মণ্ডলের কাছে, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, মদন মিত্রের কাছে, ববি হাকিমের কাছে কখনো নৈতিকতা নিয়ে অনেকক্ষণ কথা বলছেন তারা? এটা কখনো দেখোনি। তারা একটা কথা বলেছেন, উন্নয়ন। তো উন্নয়ন কি নৈতিক না অনৈতিক, এটা কিন্তু আমরা জানি না। তাহলে অনৈতিক হলেও আমি উন্নয়ন করেছি, এই দেখো রাস্তা করে দিয়েছি, এই দেখো আলো জ্বেলে দিয়েছি, এই দেখো ঝকমকি পাথর বসিয়েছি, এই দেখো আমি লন্ডন বানিয়ে দিয়েছি, এই দেখো আমি পুকুরের পাড় বানিয়ে দিয়েছি, এই দেখো আমি মফস্বলগুলোতে অনেক অনেক প্রমোটার দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন এর ফলে ইকোলজি কিভাবে নষ্ট হলো, এর দায় আমি নেব না, কারণ তাতে তো তোমার নৈতিকতার প্রশ্ন। এর ফলে আমি রামমোহনের বাড়ি ভেঙে গেছে, একদম গুঁড়িয়ে দিয়েছি, তারপর একটা তৈরি করে দিয়েছি, দেখেছো আমি কত উন্নয়ন করেছি। কিন্তু রামমোহনের ওই বাড়ির কি হেরিটেজ, রামমোহনের বাড়ি কিন্তু ভাঙা হয়নি, আমি উদাহরণ হিসেবে কথাটা উঠে এলো। মানে অনেক বাড়ি তারা ভেঙেছেন এবং অনেক বাড়ি রক্ষণাবেক্ষণ করেন না। তাহলে হেরিটেজ, ঐতিহ্য, এর কি মূল্য? বিজেপি তো অন্যভাবে করে, ও ঐতিহ্যকে বোঝে এবং ঐতিহ্যকে ডেমোলিশ করে দিতে চায়, চূর্ণ করে দিতে চায়, কেননা সে শুধুমাত্র হিন্দু ট্রেডিশন এবং হিন্দু ঐতিহ্যকে রাখতে চায়। আর তৃণমূল ভাবে যে ওই ভাঙলে যেহেতু গড়তে হবে, তাহলে এখানে আমার ইন্টারেস্ট আছে, কারণ ইন্টারেস্টের এই বাংলা হচ্ছে পার্সেন্টেজ। বোঝা গেছে? তাহলে একটা একটা দল যদি সার্বিকভাবে শুধু বলে আপনি নৈতিক না অনৈতিক, বলছে উন্নয়ন, আবার দেখবে গদি মিডিয়া কখনো নৈতিকতা নিয়ে তৃণমূলকে প্রশ্ন করে না, কিন্তু পান থেকে চুন খসলে মোহাম্মদ সেলিমকে কিন্তু ওরা প্রশ্ন করে, এই দলটার কি নৈতিকতা চলে গেল? তার মানে কি, এতদিন বাদে সিপিএম তার যে সিগনেচারগুলো রেখেছে, যে সাইনগুলো সে রেখেছে, সেইগুলো দিয়ে সে কিন্তু নৈতিক, এটা জনমানুষে এক ধরনের তৈরি করেছে, পরিচিতি তৈরি করেছে। তাহলে সিপিআইএম এর পরিচিতি তৈরি হওয়ার পেছনে সিপিআইএম দায়ী, যেমন আমার পরিচিতি হওয়ার পেছনে আমি দায়ী। এই যে আমি তোমাদের সামনে কথা বলছি, তার দিয়েও কিন্তু এক ধরনের পরিচিতি তৈরি হচ্ছে। যদি 100টা লোকও আমাকে দেখেন, তাহলে আমার কথা শুনে বহু লোকের বহু রকমের মানে তৈরি করবে, অর্থ তৈরি করবে আমার সম্পর্কে এবং আমার কথন সম্পর্কে, আমার ইন্টারপ্রিটেশন সম্পর্কে, আমার বিশ্লেষণ সম্পর্কে। এটা আমি রুখতে পারবো না। এবং যখন সে তৈরি করবে, তখন তার কালচারের জায়গা থেকে, তার রুচির জায়গা থেকে, তার শালীনতা বোধের জায়গা থেকে, তার ইডিওলজির জায়গা থেকে রিডার বা যে দেখছে, যে ওয়াচার, সে কিন্তু তার রেসপন্স দেবে। তেমনি করে তৃণমূলী কালচার এই অনৈতিকতার জায়গা থেকে কেবলমাত্র উন্নয়ন মুখ, অর্থাৎ আমি উন্নয়ন করছি এবং আমি কাটমানি করছি। তার মানে তৃণমূলী কালচার বলতে যেটা আমরা বুঝছি, যে উন্নয়ন বলে ওরা বলছে প্রগতি, ইকোলজির দায়িত্ব নিচ্ছে না, নৈতিকতার দায়িত্ব নিচ্ছে না, ইতিহাসের দায়িত্ব নিচ্ছে না, সমাজ গড়ার দায়িত্ব নিচ্ছে না, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমোন্নতির দায়িত্ব নিচ্ছে না, বিজ্ঞান চেতনার দায়িত্ব নিচ্ছে না। বিজেপি তো এই চেতনাগুলোকে লুপ্ত করে দিতে চায়, আর তৃণমূল এগুলো নিয়ে কোনো কনসার্নই দেখায় না। তৃণমূল বলে এগুলো আমার কাছে কোনো পলিটিক্যাল ইস্যুস নয়। কেন এই কথাটা বলে তৃণমূল? এবার তৃতীয় কথাটা হচ্ছে,
তারা পপুলিস্ট রাজনীতি করে। তার কারণ তৃণমূলের আসলে দায়বদ্ধতা মুখ্যমন্ত্রীর কুর্সির কাছে। তাহলে তারা যে কোনো মূল্যে এই ক্ষমতাটাকে অকুপাই করবার কথা ভাবে। এবার তুমি বলতে পারো সিপিএম কে তা চায় না, চায়, কিন্তু সিপিএম চায় বলে সিপিএম এর মানুষগুলোর কাট আউট কিন্তু তৃণমূল নেত্রীর মতো চতুর্দিকে দেওয়া যাবে না। তাহলে তো প্রতিস্পর্ধী তৈরি করার জন্য সে মোহাম্মদ সেলিমেরই হোক, সে মীনাক্ষী মুখার্জি হোক, তাহলে তো একই রকম কাট আউট সরানো যেত। কাট আউট আসলে কোনো ব্যক্তির ক্ষেত্রে সেটা এভাবে ডানপন্থী ইগোসেন্ট্রিক এবং কি বলবো তোমায় ডিক্টেটরশিপের মতো করে একটা কিছুকে তৈরি করা, সেটা বিজেপিও তৈরি করেছে নরেন্দ্র মোদী এবং একে, যেন মনে হচ্ছে এত বড় পার্টি তাতে দুটো নাম, তৃণমূল এত বড় পার্টি তাতেও দুটো নাম। তাহলে এই যে দুটো নাম, সেটা বাম রাজনীতির নৈতিকতার প্রশ্নে অনেক অসুবিধে। যে কৃষকটা খাটছে, যে শ্রমিকটা খাটছে, যে মুসলিম মহিলা তাঁত বুনতে বুনতে, যে মুসলিম মহিলা বিড়ি মারতে মারতে মিছিলগুলোতে হাঁটছেন, তার কাছে শুধুমাত্র আমি আরেকটা ক্যালেন্ডারের নায়ক হয়ে উঠলাম এইটাকে চাইছে না। এটা কিন্তু তাদের নৈতিকতার জায়গা। ফলে অনেকটা ঘষতে ঘষতে ঠেকতে ঠেকতে ধীরে ধীরে সিপিএম অল্প বিস্তর এগুলো ঘটাচ্ছে। অর্থাৎ এখন সিম্বলের পাশে প্রার্থীর একটা ছবি আছে, কিন্তু সিম্বলের কাছে প্রার্থীর ছবি কিন্তু দীর্ঘকাল ধরে ওখানে আছে। এখন দেখো যে সিপিএম খারাপ ভালোর থেকে বড় কথা হচ্ছে যে তার এত বছরের টেনিয়ারে সে কিন্তু একটাও পঞ্চায়েত সদস্যকেও ভাঙিয়ে নিয়ে আসেন। কিন্তু দেখা গেল বিজেপি এবং তৃণমূলের এই জায়গার থেকে কোনো নৈতিকতাই নেই। অর্থাৎ আমি তোমাকে ভোট করলাম এবং অসংখ্য মানুষ ভোট করলো, তুমি কতগুলো কথা বললে, কেননা তুমি কংগ্রেস অথবা তুমি সিপিএম, এবং ভোট জেতার পরে সাগরদিঘিতে তুমি রাতারাতি বদলে তৃণমূল হয়ে গেলে, এবং তৃণমূল তোমায় নিল, তৃণমূল তোমায় অফার দিচ্ছে, তৃণমূলের অফারে সাড়া না দিলে তোমাকে নানা রকম কেস দিচ্ছে। তার মানে আমি এই ক্ষমতাটাকে বাই হুক অ্যান্ড ক্রুক দখল করব। এটা হচ্ছে, যদি বলো তাহলে এই দল এই সিম্বল দিচ্ছে, দলের এই রাজনীতিকে তুমি তৃণমূলী রাজনীতি আলাদা করে বলতে পারো। এখন আর লাস্টলি যেটা হচ্ছে যে আমাদের দেশের ক্ষেত্রে এই যে পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, এটা তো তৃণমূল তৈরি করেনি, এটা বামপন্থীরাই তৈরি করেছেন। বা এই যে প্রাইমারি ব্যবস্থার যে এত বিস্তার, এটা তো তৃণমূল তৈরি করেনি, বরং উল্টো দিক দিয়ে তৃণমূলের সময় এগুলো উঠে গেছে, 7-8 হাজার প্রাইমারি স্কুল উঠে গেছে, এবং আমাদের এ স্কুলগুলো উঠে যাচ্ছে। এই স্কুলগুলো কেবলমাত্র সরকারি কিছু দপ্তর তার কাজ করছে, সেই কাজগুলো যাতে ওখানে ম্যানিফেস্টেড হয়, অর্থাৎ ছাত্রছাত্রীদের মনে যাতে এটা পৌঁছয় যে সরকার কত কাজ করছে, তাতে আমার আপত্তির কিছু নেই। কিন্তু কলেজটা বা স্কুলটা বা তার এটা তো লেখাপড়ার জন্য, সেই কথা নিয়ে কিন্তু তারা বিশেষ কোনো কথা বলছেন না। কেন বলছেন না? তার কারণ এই গরিব গুরবদের দেশে তারা একটা কথা বুঝতে পেরেছেন যে জনপ্রিয় সংস্কৃতিকে আমাদের ট্যাকেল করতে হবে। জনপ্রিয় সংস্কৃতি মানে পপুলার কালচার। পপুলার কালচারকে, এবার পপুলার কালচার মানে কি? যেটা চলছে এভরিডে লাইফে, যেটা চলছে। ধরো অধিকাংশ ইউথ, টিটাগড়ের অসংখ্য শ্রমিক, তারা হচ্ছে মদ খায়, এটা হচ্ছে পপুলার কালচার। এবার আমি সরকার, আমি ভোটে যে কোনো ভাবে জিততে চাই, আমার দুটো রাস্তা আছে। এক হচ্ছে মদ খাওয়া ভালো বলে ওদের কাছে প্রচার করা, তাহলে কিন্তু আমার রিস্ক, আর তাদের মদের বোতল ফ্রি দেওয়া, এটা হচ্ছে পপুলার। তাহলে তুমি বুঝতে পারবে যার সংস্কৃতির কথা জিজ্ঞেস করছো, এই সরকার তার দিয়ে মানুষকে বদলানো, মানুষের ভেতরে প্রশ্ন তৈরি করা, তার কালচারাল কর্ষণ করবার কোনো দায়িত্ব নিচ্ছে না। যে যেটাতে খুশি তাকে উস্কে দাও। তাহলে আমরা আমাদের সত্যি সত্যি আমরা আমাদের ধর্ম নিয়ে অনেক রকম ভাবে বেঁচে থাকি, কারণ এটা আমাদের আইডেন্টিটি। তাহলে দেখা যাচ্ছে ধর্মের মধ্যে কুসংস্কারগুলোর বিরোধী আন্দোলন কিন্তু আর এখন আর হয় না। বিজ্ঞান মঞ্চ আছে কি নেই সেটা নিয়ে তারা বদার্ড না। তারা বদার্ড যে যদি আমি সাঁওতাল পরগনাতে গিয়ে যারা সবচেয়ে ভালো ঢোল বাজান তাদের একটি করে ঢোল দিতে পারি, যে কীর্তনীয়ারা খোল বাজান তাদের একটি করে খোল দিতে পারি,
এবং এন্টায়ার যে ট্যাক্স সিস্টেমটা, তাতে আমি যদি এই ধরনের দলগুলোকে 10,000, 15,000, 20,000 টাকা দিই, তাহলে এই সরাসরি টাকাটা সেটা ছাত্রকেই দিই, সংস্কৃতি কর্মীকেই দিই, বা পুরোহিত তন্ত্রকে দিই, বা মোল্লা তন্ত্রকে দিই, বা বেকারদের দিই, এখানে আমার পুরো নজরটাই হচ্ছে ভোট, ভোট এবং ভোট এবং ক্ষমতা। তাহলে এই ভোট, ভোট, ক্ষমতা অন্য রাজনীতির মধ্যেও আছে। যখনই আমি সংসদীয় রাজনীতির মধ্যে যাব, তখন বামপন্থীদের মধ্যেও আছে। কিন্তু বামপন্থী কেরালার দিকে যদি তুমি তাকাও, তাহলে তারা কি বললেন? কলেজ স্তর পর্যন্ত শিক্ষা পেতে গেলে আর কোনো পয়সা লাগবে না, 0 পয়সায় কলেজ স্তর পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। কেরালের বামপন্থীরা কি বললেন? যে আমরা যারা মানে বিলো প্রভার্টি লাইন, তাদেরকে চিহ্নিত করে একটা সরকার কয়েক বছরের দুর্ধর্ষ পরিশ্রম এবং সরকারি নিয়ম নীতি পরীক্ষা এবং ইমপ্লিমেন্টেশনে তারা দাবি করছেন যে আমাদের এখানে এই পর্যায়ের গরিবি আর নেই। এগুলোকে বলে গুণগত পরিবর্তন। আর তৃণমূলী কালচার যেটা করে সেটা হচ্ছে ব্লিচিং পাউডারের, এটা আগের দিন আপনি বলেছিলাম, যে যদি একটা বড় টানেল তৈরি করতে হয় তাহলে অনেক দায় আছে, সেই টাকাটা দিয়ে আমি দৃশ্যগ্রাহ্য সবাইকে দেখিয়ে দেখিয়ে উন্নয়ন করব। তাহলে এই যে উন্নয়নটার কথা বলা হচ্ছে, সেটাও কিন্তু একটা ফেক। অর্থাৎ সেই উন্নয়নের কোনো বেসিক মানদণ্ড তৈরি হচ্ছে না। ফলে পপুলিস্ট রাজনীতিকে যদি বুঝতে হয়, আমার কথা শুনে শুধু বুঝতে পারবে না। এই রাজনীতি মানে কিছুদিন পর্যন্ত এই কথাটা তো বলা হতো যে গরিব মানুষের বেশি ভোট, কিন্তু ফিউডাল লর্ডরা কি মনে করতেন? মনে করতেন যে গরিব মানুষ হচ্ছে আনকালচার্ড আর বড় লোকরা হচ্ছে কালচার্ড। কিন্তু দেখা যাবে যে ইংল্যান্ডে এই 60-এর দশকে 50-এর দশকে যখন মন দিয়ে পড়াশুনো করা হলো, ইপি থমসন বলে এক ভদ্রলোক আছেন, তার নাম মনে পড়ছে, তার আগে রিচার্ড হোগার্ড আছেন, তার নাম মনে পড়ছে। তারা কি করছিলেন জানো? তারা করছিলেন যে এই যে গরিব মানুষের কি কালচার, তারা কিভাবে বেঁচে থাকে, যেখান থেকে সাবঅল্টার্ন স্টাডি পরে ড্রাইভ দিয়েছে। এখন এই যে গরিব মানুষের মন এবং গরিব মানুষের মনস্তত্ত্ব, আমার মনে হয় সাবঅল্টার্ন স্টাডি অনেকটা রোমান্টিসাইজ করেছে। সেটা তো আর আমি এখন প্রমাণ করতে বসতে পারবো না। কিন্তু গরিব মানুষের মধ্যেও কিন্তু নানা রকম বদমাইশ আছে, ধনী লোকের মধ্যেও তস্য বদমাইশ আছে। কিন্তু আমি যখন বলছি মোহনবাগান ভালো, ইস্টবেঙ্গল খারাপ, আর যখন আমি রাজনীতির দিক দিয়ে ভাবছি গরিব মানুষ মানেই ভালো, গরিব মানুষের অংশকেই তো লোভ দেখিয়ে লুম্পেনাইজেশন করা হয়। অর্থাৎ তাদের মধ্যে অ্যাগ্রেসিভ যে পোর্শনটা, তাকে কি দেওয়া হচ্ছে? বাইক, বিরিয়ানি এবং মদ। এই 3টে সিম্বল দিয়ে বিবেকানন্দের যে যুব সমাজ, অথচ বিবেক মেলাও হচ্ছে। শুধু ভুলিয়ে রাখা হচ্ছে বললে তো চলবে না, বিবেক মেলাটাও করা যাচ্ছে, এবং সেই বিবেক মেলায় যারা খাটছে তাদেরও বাইক, বিরিয়ানি এবং মদ। তাহলে এই কাণ্ডগুলো যখন কেউ ঘটায়, তখন তার কি কি সংস্কৃতি আছে? গরিব মানুষের মনস্তত্ত্ব, গরিব মানুষের দুর্বলতাটা সে বুঝেছে। গরিব মানুষ যেহেতু প্রচন্ড গরিব, তাকে আজকের দিনের কথাটা আজকে ভাবতে হয়, হপ্তার বেশি কথা সে চিন্তা করতে পারে না। তাই তাকে যদি বাইরের থেকে টুস্কি মেরে এটা ওটা সেটা আমি দিই, এবং অনেক দায় দায়িত্বের জায়গার থেকে যদি আমি ছুটকারা নিয়ে নিই, তাহলে সেই কাজটা করা হচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে তৃণমূলী কালচার, আমি শব্দটাকে এইভাবে তোমরা বললে বলে আমি এই কথাটা বললাম, তৃণমূল দল কি কি সিগনেচার তৈরি করেছে, কি কি সাইন তৈরি করেছে, যেগুলো ডেট্রিমেন্টাল, যেগুলো খারাপ, যেগুলো আসলে উন্নয়নের নামে সেই অর্থে উন্নয়নও নয়। উন্নয়নে এরকম কিছু নয়, উন্নয়ন মানে কনস্ট্রাকশন নয়। দেখবে অনেক স্কুল, অনেক কলেজ দাঁড়িয়ে গেছে, তার কোনো অপারেটিং সিস্টেম নেই, তার ভেতরটা কিছু নেই, সাইনবোর্ডের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং এটা দিয়ে একটা ভোলানোর পাঠ চলছে। তো ভোলানোর পাঠ, গরিব মানুষকে, মধ্যবিত্ত মানুষকে আশা দেখানো, ভুলিয়ে রাখা, তাদের দুর্বলতা, তাদের খুঁতগুলোকে এক্সপ্লয়েট করা,
এইটা কতদিন প্রলম্বিত হবে আমি জানি না, কিন্তু আসলে এটা তার থেকে বেশি দিন প্রলম্বিত হতে পারে না। এখন 3 ধরনের কালচার আছে, বুঝতে পেরেছো তো? মানে এটা বলে শেষ করে দেব। একটাকে আমরা বলতে পারি ডমিনেন্ট কালচার। এই যে বলছো তৃণমূলী কালচার, বামপন্থী কালচার, আসলে এই সময়কার ডমিনেন্ট কালচার কি? তৃণমূলী কালচার না, তৃণমূলও কারো দ্বারা ডমিনেটেড, তার কথাটা বুঝতে হবে। দ্যাট ইজ কনজিউমার কালচার। আমরা যে পুঁজিবাদের মধ্যে আছি এটা অস্বীকার করতে সিপিএমও পারবে না, তৃণমূলও পারবে না। আর যে বেশি বেশি অস্বীকার করবে তার লড়াই তত কঠিন হয়ে যাবে, তার জন্য বামপন্থীদের লড়াই সবসময় কঠিন। ফলে এক্সিস্টিং ডমিনেন্ট কালচার হচ্ছে কনজিউমার কালচার। পণ্য বিশ্বের আমরা ইউটিলিটির জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এই পণ্য লোভের দুনিয়ায় আমরা দাঁড়িয়ে আছি। এটাকে আমরা যেহেতু তার শিকার, সবাই শিকার, সিপিএম এর মেম্বাররাও শিকার, কম শিকার, তারা লড়াই করছেন, সংঘর্ষে জর্জরিত হচ্ছেন। তৃণমূল লোকেরা এই নিয়ে বদার্ড না, তারা এক্সিস্টিং যা আছে তার মধ্য থেকে ভোটে কি করে জিতবো সেটা ভাবছেন। তাহলে এটা হলো ডমিনেন্ট কালচার। আরেকটা কালচার যাকে আমরা বলি ওই তাত্ত্বিকদের মত অনুযায়ী, এটা আমি তোমাদের রেমন্ড উইলিয়ামসের কথা বলছি, ইংল্যান্ডেরই ভদ্রলোক, ওয়ার্কিং ক্লাসে জন্ম হয়েছিল এবং তিনি যখন গিয়ে এই নিয়ে কাজ করছিলেন পারফর্মিং আর্ট এবং কালচারাল স্টাডিজের জায়গা থেকে, তখন তিনি এই 3টে কথা বলেছিলেন। ফলে প্রথমটা আমি তোমায় বললাম এক্সিস্টিং কালচার, ডমিনেন্ট কালচার, যার আন্ডারে কিন্তু আমরা সবাই আছি, যার আন্ডারে মমতা ব্যানার্জিও আছে। দ্বিতীয়টা হচ্ছে রেসিডুয়াল কালচার, অর্থাৎ আমাদের যে ধরো ফিউডাল যে গুণগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পুরোটা ছাড়তে পারিনি, আমাদের ভেতরে ভেতরে কিন্তু সেগুলো আছে, ভয়ঙ্কর জটজটিলতা তৈরি করে দিয়েছে। কিন্তু যতই জড়িয়ে মুড়িয়ে থাকুক না কেন, ফ্যাক্ট ইজ দ্যাট যে আমাদের এই ধরনের তথাকথিত আধুনিকতা এই পোস্টমডার্ন জায়গাতেও কিন্তু রাম রহিম আছে, হাত দেখা আছে এবং তাবিজ আছে। এর অস্বীকৃতি তো করে লাভ নেই, এটাকে অস্বীকার করে তো লাভ নেই। এটাকে বলছে রেসিডুয়াল কালচার। কিন্তু আরেকটা কালচার আছে যেটা উইলিয়ামস বলছেন যে রেমন্ড উইলিয়ামস বলছেন রেসিডুয়াল কালচারের পরে এমার্জেন্ট কালচার বলে একটা কালচার আছে, যেটা আসলে এক্সিস্টিং কালচারকে চ্যালেঞ্জ করে। দ্য ট্রু পলিটিক্যাল কালচার হতে পারে আমাদের যে নর্মসগুলো আমাদের বেঁধে রেখেছে তাকে ধুনো দেওয়া নয়, তাকে তোষণ করা নয়, যা আমাদেরকে আটকে রেখেছে, যা আমাদের গরিব মুক্তিকে আটকে রেখেছে, যা আমাদের চেতনাকে বদ্ধ রেখেছে, যা আমাদের চিন্তার ওপর ছত্রাক বিছিয়ে দিয়েছে, যা আমাদের ধারালো মনের মধ্যে মরচে ধরিয়ে দিয়েছে, সেই কালচারকে চ্যালেঞ্জ করা, চোখে চোখ রেখে কথা বলা, প্রতিশ্রুতের রাজনীতি করা, এটাকে বলে লেফট কালচার। এবং সেই জন্যই তোমরা জানো যে আমার গোটা ওরিয়েন্টেশনের মধ্যে, এটা লুকোনোর কিছু নেই, আমি একজন লেফট কালচারের পক্ষের মানুষ, এটুকুই বলতে পারি।